হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে যে টপিক্সটা নিয়ে হাজির হয়েছি, এই টপিক্সটা যদি তুমি একবার ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে তোমার গ্রামারের সমস্ত প্রকার গ্রামারের 80 থেকে 90% তুমি বুঝে শুনে ইজিলি সলভ করতে পারবা। তার জন্য তোমার কোনো বইয়ের প্রয়োজন হবে না, কোনো শিটের প্রয়োজন হবে না, এমন কোনো অনলাইন ক্লাস বা কোনো স্যারেরই প্রয়োজন হবে না, কারণ তুমি ইজিলি এটা বুঝে সলভ করতে পারবা। এখন সেই টপিক্সটা কি? সেই টপিক্সটা হলো বেসিক সেন্টেন্স প্যাটার্ন। এখন বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কি? বেসিক সেন্টেন্স প্যাটার্ন হলো মৌলিক বাক্য, অর্থাৎ একটা সেন্টেন্সে কোন কোন পার্টস অফ স্পিচের পরে কোন কোন পার্টস অফ স্পিচ দিয়ে একটা সম্পূর্ণ সেন্টেন্স বা সম্পূর্ণ বাক্য তৈরি হয়, সেটাই হলো বেসিক সেন্টেন্স প্যাটার্ন। এখন মৌলিক বাক্য অর্থাৎ বেসিক সেন্টেন্স প্যাটার্ন যে কীভাবে কাজ করে বা কোনটার পরে কোন পার্টস অফ স্পিচ কাজ করে সেটা বুঝলে তুমি কিভাবে গ্রামার সলভ করবা। তোমাকে আমি ডেমো দেখাই যে কিভাবে এর 80% 90% গ্রামার এই বেসিক সেন্টেন্স প্যাটার্নের উপর ডিপেন্ড করে। দেখো, রহিম ইজ গোয়িং টু দ্য এডুকেশনাল ইনস্টিটিউট ফর লার্নিং ফার্স্টলি। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, তোমরা এইরকম সেন্টেন্স হুবহু তোমার বইতে, তোমার টেক্সট বুকতে, প্যারাগ্রাফ কম্পোজিশন সব জায়গায় পড়ে আসছো, কিন্তু তুমি দেখো নাই কখনো কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ ব্যবহার হয় আর কীভাবে এই পার্টস অফ স্পিচের পর ডিপেন্ড করে একটা গ্রামাটিক্যাল টপিক্স তৈরি হয়। দেখো, রহিম ইজ, দেখো আমি শব্দের শুরুতে ছোটদের অক্ষর দিছি, তো এইটা তোমার ছোটদের অক্ষর দিছি, এটা পাঞ্চুয়েশনে মিস, অর্থাৎ শব্দের শুরুতে বড় হাতের অক্ষর হয়। তুমি যখন সেন্টেন্সগুলো পড়বা তখন কোথায় দাড়ি কমা ইউজ করছে, কোথায় পাঞ্চুয়েশন, কোথায় বড় হাতের অক্ষর, কোথায় ছোট হাতের অক্ষর, কোথায় অ্যাপোস্ট্রফি, এটা খেয়াল করলে তুমি এক পার্ট পাঞ্চুয়েশনের গ্রামার পেরে যাবা। দেখো, ইজ গোয়িং না দিয়ে এখানে যদি গো দিত, এখানে একটা গ্যাপ দিত, এটার পর একটা গ্রামার তৈরি করছে যে টু বি ভার্বের পর ভার্ব আইএনজি করতে হয়, এটা তুমি জানো। তো এইখানে ভার্ব না দিয়ে গোয়িং না দিয়ে গো দিয়ে দিছে, এখানে তোমাকে আইএনজি করতে হবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা পার্ট, অর্থাৎ আরেকটা গ্রামার। এখানে টু না দিয়ে প্রিপোজিশন গ্যাপ যদি রাখতো, ধরো এখানে কিছুই দেয় নাই, এটা হয়তো প্রিপোজিশনের একটা পার্ট, এসএসসিতে কাজ লাগবে, ইন্টারে কাজ লাগবে। জাস্ট দেখো সেন্টেন্স প্যাটার্ন তুমি বুঝলেই হবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। দেখো, দ্য আর্টিকেল, তোমাকে বুঝতে হবে যে আর্টিকেল কোথায় ব্যবহার হয়। পৃথিবীর সমস্ত নাউনের আগে আর্টিকেল ব্যবহার হয়, নাউন ছাড়া আর্টিকেল ব্যবহার হওয়া পসিবলই না। ক্লিয়ার? নাউন ছাড়া আর্টিকেল ব্যবহার হবে না। সেই নাউনটা কোনটা? এই যে নাউন, ইনস্টিটিউট, কমন নাউন। কমন নাউনের আগে আর্টিকেল ব্যবহার। এখন আর্টিকেল নাউনের আগে আবার একটা ওয়ার্ড ব্যবহার হলে সেটা আবার তোমার অ্যাডজেক্টিভ হয়। দেখো, এই যে যদি এইখানে এডুকেশন দিয়ে থইতো, তোমাকে বুঝতে হতো যে এটা একটা নাউন, ইনস্টিটিউট একটা নাউন, তাহলে তার আগে অ্যাডজেক্টিভ দিতে হবে। দেখো অ্যাডজেক্টিভ কি? এডুকেশন, TION এল, এল যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ, যেমন আইসি, ইডি, টি, ব্লেস, অল, অ্যাবল, সিপ, এন্ট, লার, ANT অ্যান্ড, OUS আস, FUL ফুল, EST ইস্ট, TORY টরি, এগুলো থাকলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে নাউনের আগে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ। এখন আর্টিকেল কোথায় ব্যবহার হয়? নাউন ছাড়া আর্টিকেল ব্যবহার হয়, নাউন ছাড়া আর্টিকেল ব্যবহার হয় না। তো যখন ওই যে আর্টিকেলের রুলস পড়া, আর্টিকেলের নিয়ম পড়তে হয় ইন্টারে গিয়ে, যে এর নিয়ম, এনের নিয়ম, দার নিয়ম, ক্রসের নিয়ম, কোনো নিয়ম কোনো কিছু দরকার নাই। জাস্ট তোমাকে বুঝতে হবে যে প্রপার নাউন বা কমন নাউন বা কালেকটিভ নাউন বা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনের উপর ডিপেন্ড করে আর্টিকেল ব্যবহার হয়। এই নাউনগুলো চিনলে বুঝতে পারলে তুমি আর্টিকেল ইজিলি দিতে পারবা। অ্যাবস্ট্রাক্ট নাউনে আর্টিকেল হয় না, ম্যাটেরিয়াল নাউনে আর্টিকেল হয় না, প্রপার নাউনে দা হয়, কমন নাউনে এ বা এন হইতে পারে, কালেকটিভ নাউনে এ বা এন দি হইতে পারে। জাস্ট এটুক সিম্পল ব্যাপার। দেখো, ফর একটা প্রিপোজিশন, যদি এখানে ফর মিসিং করে দিত, লার্নিং দিত। দেখো, লার্নিং দিতে গেলে তোমাকে বুঝতে হবে যে টু বি ভার্ব প্লাস আইএনজি করতে হবে। কিসের পর ব্যবহার হয় টু বি ভার্ব প্লাস আইএনজি? সাবজেক্টের পর। দেখো, সাবজেক্ট হলো এই জায়গা, যেমন এই যে এইখানে আমি আইএনজি করছিলাম, আইএনজি গোয়িং, সাবজেক্ট এখানে, ভার্ব এন্ড আইএনজি, এইখানে তো সুযোগই নাই। তখন তোমাকে বুঝতে হবে যে ভার্ব আইএনজি করতে গেলে তোমার প্রিপোজিশন লাগে, প্রিপোজিশন প্লাস ভার্ব আইএনজি হয়। এই প্রিপোজিশন প্লাস ভার্ব আইএনজি। এখন ধরো এটা একটা প্রিপোজিশন পার্ট, যদি লার্নিং থাকতো লার্ন থাকতো, LEARN, লার্ন, তোমাকে বুঝতে হতো এটা একটা ভার্বের পার্ট হইতে পারে, সাফিক্স প্রিফিক্সের একটা পার্ট হইতে পারে, যে LEARN প্রিপোজিশনের পর ভার্ব আইএনজি করতে হয়, তাহলে এটা একটা সাফিক্স প্রিফিক্স। এই তো ফার্স্টলি, এখানে ফার্স্ট থাকতে পারতো। একটা কমপ্লিট সেন্টেন্সে একটা সেন্টেন্সে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট, এক্সটেনশন হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এগুলো দিয়ে একটা সেন্টেন্স শেষ হয়। শেষে যদি কোনো ওয়ার্ড মিসিং থাকে ওইটা অ্যাডভার্ব হয়, তাই সেটা কি হয়? LY যুক্ত শব্দ অ্যাডভার্ব ফার্স্টলি। এখন LY যুক্ত শব্দ অ্যাডভার্ব কোথায় কোথায় ব্যবহার হয়? শব্দের শুরুতে ব্যবহার হয়, শব্দের শেষে, মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পরে। তাহলে তুমি বুঝবা যে এটা শব্দের শেষে একটা ওয়ার্ড মিসিং, তাহলে এটা LY যুক্ত করতে হবে। এটা কি? এটা তোমার সাফিক্স প্রিফিক্সের একটা পার্ট। তো আবার দেখো যে এইজটা যদি তুমি আগে দিয়ে দাও, ইজ নট, তাহলে এটা ইন্টারগেটিভ হলো। এই ইজের পর নট দিলে এটা নেগেটিভ হলো। যদি ইজটা আগে দিয়ে সাবজেক্ট লেখো, ইজ হি, এটা হলো ট্যাগ কোশ্চেন হয়ে গেল। তো এইরকমই সব কিছু গ্রামার ডিপেন্ড করে একটার পর একটা। তো এইটাই মূলত ছিল যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন।
একটা সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ থাকে, তুমি যদি সেই পার্টস অফ স্পিচটা জাস্ট বুঝতে পারো বা ধরতে পারো, তাহলে তোমাকে ওইটা ঠিক করতে পারলেই সমস্ত গ্রামার। ভার্ব ঠিক করতে পারলে রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ঠিক করতে পারলে তোমার এটা সাফিক্স প্রিফিক্সের, প্রিপোজিশন ঠিক করতে পারলে প্রিপোজিশনের ভার্ব, ভার্ব আগে দিয়ে দিলে ট্যাগ কোশ্চেন হয়ে গেলো, এইটাই আর কি। তো এইটার উপর নির্ভর করে আজকে আমি তোমাদের দেখাবো বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কীভাবে তৈরি হয়, সাবজেক্ট কারা, ভার্ব কারা, অবজেক্ট কারা, কমপ্লিমেন্ট কারা, এক্সটেনশন কারা, এই ব্যাপারটা আলোচনা করব। তো প্রথমে একটা ব্যাপার বলে নেই যে সাবজেক্ট কারা। দেখো, সাবজেক্ট হবে সকল প্রকার নাউন আর অবজেক্ট হবে সকল প্রকার নাউন, নাউন বা প্রোনাউন। সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট হবে সকল প্রকার নাউন অথবা প্রোনাউন। পৃথিবীতে সাবজেক্ট হইতে গেলে অর্থাৎ ভার্বের আগে যে ওয়ার্ডটা ব্যবহার করবে বা যেটার উপর নির্ভর করে তোমার ভার্বটা কাজ করবে, ভার্বটা হবে, সেটার বলে সাবজেক্ট। এই সাবজেক্ট পৃথিবীতে নাউন অথবা প্রোনাউন ছাড়া হওয়া পসিবল না। আমার মনে রাখো, নাউন অথবা প্রোনাউন ছাড়া সাবজেক্ট হওয়া পসিবল না। সাবজেক্টকে যেটার উপর নির্ভর করে তুমি ভার্ব লিখবা। তো আমি প্রথমে এই নাউন সম্পর্কে আলোচনা করব, তারপর আমি প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আমি দেখো এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমি বলেছিলাম যে সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হবে। তো সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হবে, আবার অবজেক্টও নাউন অথবা প্রোনাউন হবে। সেটার উপর ডিপেন্ড করে আমি দেখো তোমার 5 প্রকার নাউন আলোচনা করেছি। তুমি জানো যে নাউন 5 প্রকার, আবার অনেকে নাউন 2 প্রকার হিসেবে কাউন্ট করে, যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আবার সেটার বিশ্লেষণ করে 5 প্রকারে কাউন্ট করা হয়। তো আমি সেটার উপর ডিপেন্ড করে 5 প্রকার নাউনের আলোচনা করেছি যে 5 প্রকার নাউন কি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হলো নির্দিষ্ট নাম, অর্থাৎ যেই নামে তোমার কোনো কনফিউশন হবে না। এমন একটা নাম থাকবে যেই নামে ডাকলে পৃথিবীতে একটাই বোঝাবে, কোনো কনফিউশন থাকবে না, বা তুমি যাকে ডাকবা বা যেই বিষয়টা ডাকবে সে একাই আসবে, কোনো কনফিউশন হবে না। এমন নাউন প্রপার নাউন। কমন নাউন কি? সাধারণ নাম। পৃথিবীতে এমন এমন জিনিস আছে যেটা হাজার হাজার রকমের হয়, বিভিন্ন রকমের হয়, কিন্তু তাদের সমষ্টিকে এক নামেই ডাকে বা তাদেরকে একই নামে ডাকা হয়, সেই রকম নাউনে বলে কমন নাউন। যেমন বলা হয় বয়, রিভার, পেন, এমন সকল নাউন। তাহলে প্রপার নাউন কি? দেখো, রহিম নির্দিষ্ট নাম, পদ্মা পৃথিবীতে একটাই আছে, সান ইস একটাই আছে, স্কাই একটা আছে, আর্থ একটাই আছে, এমন সকল নাউন যে নাউনগুলো পৃথিবীতে একটাই আছে। ঢাকা পৃথিবীতে একটাই আছে, এমন সকল নাউন। বাংলাদেশ পৃথিবীতে একটাই আছে, অর্থাৎ এক নামে আমরা চিনি, কোনো কনফিউশনে হবে না, কোনো কনফিউশন হবে না। এমন কোনো নাউন বলে কি? প্রপার নাউন। ওকে, যে নাউনে কোনো কনফিউশন হবে না, তুমি এক নামে ডাকলেই চিনতে পারবে, এমন নাউন বলে প্রপার নাউন। কমন নাউন কি? সাধারণ নাম। যেমন হাজার হাজার নামরে এক নামে ডাকবে, যেমন বয়, এখানে হাজার হাজার ছেলে আছে, রহিম, করিম, নীলাশিলা। হাজার হাজার মেয়েরে গাল নামে ডাকে, হাজার হাজার নদীরে তোমার রিভার নামে ডাকে। তারপর পেন, হাজার হাজার রকমের কলম আছে, বিভিন্ন নামের কলম আছে, ওইখানে তোমার পেন নামে সব একবারে ডাকা হয়। এমন সব নাউন বলে কি? কমন নাউন। ওকে, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাম। সমষ্টিবাচক নাম বলতে বোঝায় এদেরকে গোনা যায়, কিন্তু আমরা গোনার প্রয়োজন হয় না, কারণ এরা দল ধরে একই কাজ করে। অর্থাৎ গুনতে পারি, গোনা হয় না, দল ধরে একই কাজ করে, এমন সব নাউনরে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, পুলিশ, রাইস, ক্লাস, এমন সব, মানে জুরি মানে বিচারক, এরা এরা সবাই একই কাজ করবে, কি ধরে? দল ধরে। যেহেতু দল ধরে একই কাজ করে, তারা হবে কি তোমার কালেকটিভ নাউন। কালেকটিভ মানে সমষ্টি, কালেকটিভ মানে কালেকশন, কালেকশন থেকেই কালেকটিভ। তো কালেকশন থেকে যেহেতু কালেকটিভ, এক দলের একই কালেকশন একই কাজ করবে, এমন সব নাউন বলে কালেকটিভ নাউন। ওকে, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? পদার্থবাচক নাম, যেমন ওয়াটার, সয়েল, গোল্ড, আয়রন, এমন ক্যাটাগরির নাম। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউন কিন্তু কোনো জিনিস তৈরির মূল উপাদান হয়। যেমন এটা কি নাউন? পেন। পেন কি? কমন নাউন। কমন নাউনটা যদি পেন হয়, এই পেনটা তৈরি হয়েছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে, এটা ম্যাটেরিয়াল নাউন। ধরো রিং, রিং আমরা আংটি পরি, সোনার রিং, রূপার রিং, অমুক রিং, তমুক রিং, সব কমন নাউন। রিং মানে আংটি, বিভিন্ন রকমের আংটি হয়, বিভিন্ন রকমের আংটি, বিভিন্ন পদার্থের আংটি। এখন তৈরি হয়েছে কি দিয়ে? ধরো গোল্ড দিয়ে তৈরি হয়েছে, গোল্ড তাহলে ম্যাটেরিয়াল নাউন। যদি তোমার ব্যাপার যদি বলে লোহা দিয়ে তৈরি হয়েছে, লোহা ম্যাটেরিয়াল নাউন। ধরো চেয়ার, টেবিল, টেবিল কি নাউন? টেবিল তোমার কমন নাউন। টেবিলটা কী দিয়ে তৈরি হয়েছে? কাঠ। এই উডটা তোমার ম্যাটেরিয়াল নাউন। সেই জন্য বলা হয়েছে কোনো জিনিস তৈরির মূল উপাদানই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কী পদার্থ দিয়ে তৈরি হয়েছে? আর তেল, মাটি, পানি, এগুলো তো ম্যাটেরিয়ালই, পদার্থবাচক, কঠিন তরল বায়বীয় পদার্থ, তুমি জানোই। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্দ্রিয় গ্রাহ্য নয়। তুমি জানো যে মানুষের 5টা ইন্দ্রিয় থাকে: চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। তো চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা যেহেতু 5টা ইন্দ্রিয়, এই 5 ইন্দ্রিয় দ্বারা তুমি উপলব্ধি করতে পারবে না, এমন সব নাউনে বলে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো প্রভার্টি মানে দারিদ্রতা, এটা দেখা যায় না, মানুষের কি মানে অভাবে চলবে না কি চলবে এটা তার ব্যাপার, কিন্তু দারিদ্রতা ভেতর থেকে আসে, দেখা যায় না। কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া। দয়াও তুমি দেখতে পারবে না, লাভ দেখতে পারবে না, ইমোশন দেখতে পারবে না, টেকনোলজি দেখা যায়, টেকনোলজি নাম ইমোশন, এই ক্যাটাগরি যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ইমোশন,
তারপরে এডুকেশন, তারপরে যাক এই এনভায়রনমেন্ট পরিবেশ, এই ক্যাটাগরি যেগুলো তুমি দেখতে পাচ্ছ না, এমন সব নাউনকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন ব্যাপারটা হলো, তুমি জানো যে সাবজেক্ট কারা? নাউন। রহিম করিম নীলা শিলা এতদিন ব্যবহার করছে, এইটাই সাবজেক্ট, এটাই নাউন। আসলে না, এই 5 প্রকার নাউন থেকেই, এই 5 প্রকার নাউন থেকেই তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার হইতে পারে, আবার এই নাউনগুলো তোমার অবজেক্ট হিসেবে ব্যবহার হইতে পারে। এখন এই নাউনগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এই নাউনগুলো যদি অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এই সাবজেক্ট তোমাকে এটা বুঝতে হবে ভালো করে যে কোনটা কাউন্টেবল, কোনটা আনকাউন্টেবল, কোনটা অ্যাবস্ট্রাক্ট, এইটার উপর ডিপেন্ড করে আবার ভার্ব, এই যে ভার্ব নির্ভর করে সিঙ্গুলার হবে না ভার্ব না প্লুরাল ভার্ব হবে। যাই হোক, তো আমি যেহেতু বলতেছি যে সাবজেক্ট আর অবজেক্ট দুটাই নাউন অথবা প্রোনাউনের বাইরে যাওয়া পসিবল না, সুতরাং আমি নাউন সম্পর্কে আলোচনা করলাম। এসব নাউন সাবজেক্ট, ডিরেক্টলি সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, আবার ডিরেক্টলি অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারে। এখন আমি তোমাকে প্রোনাউন দেখাবো যে প্রোনাউন জিনিসটা কি, আর প্রোনাউন কীভাবে সাবজেক্ট অথবা অবজেক্টে কাজ করে। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আমি নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম, এখন আমি প্রোনাউন সম্পর্কে আলোচনা করব, যেটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। দেখো, প্রোনাউন তুমি জানো যে নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেটাকে প্রোনাউন বলে। এখন প্রোনাউনে 5 ভাগে বিভক্ত করে, 5টা রকমে বিভক্ত করে, 5টা কার্যে বিভক্ত করে, সেটা কি? সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ ওয়ান, পসেসিভ টু, রিফ্লেক্সিভ। এখন সাবজেক্টিভ যে ফর্মগুলো, এটা প্রোনাউনে ভার্বের আগে ব্যবহার হয়। নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবা, সেটা যদি তুমি সেন্টেন্সে ব্যবহার করতে চাও, সেটা অবশ্যই ভার্বের আগে ব্যবহার করতে হবে। অবজেক্টিভগুলা ভার্বের পরে ব্যবহার করে এবং এইগুলা কে অর্থে প্রকাশ করে। কি অর্থে? কে অর্থে, কি অর্থে প্রকাশ করে, এগুলো কি অবজেক্টিভ, কি অর্থে প্রকাশ করে। পসেসিভ ওয়ান অধিকার হিসেবে কাজ করে। পসেসিভ টু, দেখো আমি বলছি যে কি অর্থে প্রকাশ করে এবং ভার্বের পর ব্যবহার হয় এবং প্রিপোজিশনের পরে ব্যবহার হয় কি? এই অবজেক্টিভ ফর্মগুলা। আচ্ছা, আর তুমি এমনি জানো যে ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়। পসেসিভ ওয়ান কী ব্যবহার হয়? পসেসিভ ওয়ান এইগুলার পসেসিভ ফর্ম এইগুলো অধিকার বোঝায় এবং পসেসিভ ওয়ান পর নাউন কাজ করে। পসেসিভ টু কি? পসেসিভ টু এই যে পসেসিভ ওয়ান এন্ড পসেসিভ ওয়ান হবে, পসেসিভ ওয়ান প্লাস নাউনের কাজ একাই করে। আর রিফ্লেক্সিভ যে কাজগুলো জোর প্রদান করতে ব্যবহার হয়, নিজের কাজ নিজে করতে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যবহার হয়, সাবজেক্ট আর অবজেক্টের অর্থ একই। এখন আমি তোমার কিছু এক্সাম্পলে যদি আমি দেখাই, দেখো আমি যদি বলি যে ভার্বের আগে কীভাবে ব্যবহার হয়, তো ভার্বের আগে আমি ব্যবহার করতে পারি উই গো টু স্কুল। দেখো আমরা এখানে লিখছিলাম যে উই একটা প্রোনাউন, তো উই যদি একটা প্রোনাউন হয়, তাহলে উই যেহেতু একটা প্রোনাউন কোথায় ব্যবহার হয়েছে? এই যে ভার্বের আগে প্রোনাউন ব্যবহার হয়েছে। আমরা একটা এক্সাম্পলে দেখালাম উই গো টু স্কুল, এটা ভার্বের আগে, এই যে ভার্বের আগে এই তোমার প্রোনাউনটা ব্যবহার করছে। এখন এটা ব্যবহার করছে, এখন ভার্বের পরে ব্যবহার করে কি? ভার্বের পরে ব্যবহার করে যদি আমরা করি, তাহলে আমরা এরকম ভার্বের পরে কী ব্যবহার হয়? অবজেক্ট। যেমন এরকম ব্যবহার করতাম হি LIKE হি লাইকস মি, এই যে ভার্বের পরে অবজেক্ট ব্যবহার হয়েছে। তারপর আই গিভ ইউটা কি? এই যে অবজেক্টিভ, হিম না, তুমি হিম দিতে পারো, পরে বুঝো তুমি আই গিভ হিম এ ম্যাঙ্গো। দেখো এই যে অবজেক্টিভ ফ্রম, এই যে মি একটা অবজেক্টিভ ফ্রম, এই যে হিম একটা অবজেক্টিভ ফ্রম, ডিরেক্ট অবজেক্টিভ ফ্রম, এরা কি অর্থ? যেমন হি লাইকস মি, সে আমাকে কি অর্থে প্রকাশ করে? আই গিভ হিম, আমি তাকে দেই এ ম্যাঙ্গো একটা ম্যাঙ্গো, হিম মানে তাকে, কি অর্থে প্রকাশ করে? ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আরেকটা ব্যবহার কি? প্রিপোজিশনের পরে ব্যবহার হয়। প্রিপোজিশনের পরে ব্যবহার হয় কেমনে? দেখো DONT ডোন্ট নো, ABOUT অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি না, এই যে একটা প্রিপোজিশন পর এই যে অবজেক্ট, এটা অবজেক্ট। এরকম হইতে পারে THIS দিস ইজ, এই যে ফর মি, এই যে একটা প্রিপোজিশন, এই যে একটা অবজেক্ট, এরকম ব্যবহার হইতে পারে। টেক ইট ফর হিম, এটা তার জন্য নেও, এই যে একটা দেখো এটা কি প্রিপোজিশন, এই ফর কি প্রিপোজিশন, হিম একটা অবজেক্ট, এই যে মি একটা অবজেক্ট, এই যে অ্যাবাউট প্রিপোজিশন, হিম একটা অবজেক্ট। তার মানে এই অবজেক্টিভ ফর্মগুলো কে অর্থে ব্যবহার হয়? সরাসরি অবজেক্ট, আর আবার সরাসরি ভার্বের পরে ব্যবহার হইতে পারে, আবার কি অর্থে? আবার প্রিপোজিশনের পরে এই অবজেক্টগুলো ব্যবহার হইতে পারে। তো এটা ছিল অবজেক্টিভ ফর্ম। এখন ব্যাপারটা হলো অবজেক্টিভ ফর্ম পসেসিভ ওয়ান। তো আশা করছি অবজেক্টিভ ফর্ম তুমি বুঝতে পারছো যে ভার্বের পরে কীভাবে ব্যবহার হয় এবং প্রিপোজিশনের পরে কীভাবে অবজেক্টিভ ফর্মগুলো ব্যবহার হয়, সেটা অবশ্যই তুমি বুঝতে পারছো। এখন আমি তোমাকে দেখাই যে পসেসিভ ওয়ানের পর ব্যবহার করে, আমরা বলছি অধিকার বোঝায়, আমার, অমকের, তমকের, সেই হ্যাঁর, এমকের, রহিমি, তাদের, এরকম বোঝাতে ব্যবহার হয় পসেসিভ ওয়ান। যেমন মাই বুক, এই যে আমার বই, এই যে মাইটা পসেসিভ, এই যে এটা হলো নাউন। হিজ হাউস,
এ দো হিজ পসেসিভ ফ্রম হাউসটা নাউন, এরকম বলা তার বাড়ি, তার ঘর, অমুকের বাড়ি, তমুকের ঘর, সাজ্জাতের বাড়ি, সাজ্জাতের কলম, তাদের বাড়ি, তাদের খেলাধুলার মাঠ, তাদের এইরকম অধিকার বোঝাইতে ব্যবহার হয়। এখন ব্যাপারটা হলো পসেসিভ টু কীভাবে ব্যবহার হয় দেখো, আমরা এখানে বলছি যে পসেসিভ ওয়ান প্লাস নাউনের কাজ একাই করে। কেমন, আমি যদি বলি ইট ইজ এ হাউস, আমি বললাম, তারপর বলো ইট ইজ মাই হাউস, মাই হাউস, তাহলে এই মাই হাউস হলো একবারে, আমরা বলছিলাম যে পসেসিভ ওয়ান প্লাস নাউনের কাজ একাই কাজ করবে, তাহলে এই মাই হাউসের পরিবর্তে এই যে মাই হাউস না, তুমি এখানে মাইন ইউজ করতে পারতা, MINE মাইন। এখানে যদি এরকম সেন্টেন্স আমি যদি বলি ইট ইজ এ পেন, ইট ইজ এ পেন, ইট ইজ ইয়োর পেন, ইয়োর পেন ইউজ না করে ইয়োর্স ইউজ করলে ইয়োর পেন হইতো। ইট ইজ এ হাউস, ইট ইজ দেয়ার হাউস, দেয়ার হাউস না ইউজ করে দেয়ার্স, তাহলে সেন্টেন্সটা হলো ইট ইজ এ হাউস, ইট ইজ দেয়ার্স, এই দেয়ার্স মানে দেয়ার হাউস বোঝাইতো। বিষয়টা এরকম, দুইটার কাজ একবারে করে। আশা করছি যেমন ইট ইজ এ ডাস্টার, ইট ইজ ইয়োর্স, ইট ইজ এ পেন, ইট ইজ হার্স, ইট ইজ এ ব্ল্যাকবোর্ড, ইট ইজ মাইন, মাইন মানে মাই ব্ল্যাকবোর্ড। দুইটার অর্থ একবারে প্রকাশ করবে। আমরা বলছি যে পসেসিভ ওয়ান প্লাস নাউনের কাজ একাই বোঝাবে, দুইটার অর্থ মাই হাউস, মাই পেন, এটা না ইউজ করে তুমি মাই ব্যবহার করে, দেয়ার হাউসের পরিবর্তে তুমি দেয়ার্স ব্যবহার করলে তোমার হয়ে যাবে। এটা হলো পসেসিভ টুর কাজ করে। একটা ব্যাপার হচ্ছে রিফ্লেক্সিভ, আমরা বলি যে জোর প্রদান করতে। দেখুন জোর প্রদান করতে যদি বলে এরকম আই মাই সেলফ ওপেন দ্য ডোর, এটার অর্থ আসলো কি আই মাই সেলফ। যখন তুমি সাবজেক্টের পরে এই পসেসিভ ফর্মগুলো ব্যবহার করো তখন হয়তো আমি নিজেই, রহিম নিজেই, তারা নিজেরাই, সে নিজেই, এরকম অর্থ। আই মাই সেলফ ওপেন দ্য ডোর, আমি নিজেই দরজা খুলি। আই মাই সেলফ হিট হিম, আমি নিজেই তাকে মারি। দে দেম সেলফ কোয়ারেল, তারা নিজেরাই ঝগড়া করে, নিজেরাই, এরকম জোর প্রদান করতে ব্যবহার হয়। তুমি যদি বলো হি হিমসেলফ, হি মানে যে প্রোনাউন ইউজ করবে তার রিফ্লেক্সিভ ফর্ম ব্যবহার হবে। হি হিমসেলফ, সে নিজেই, গোস টু স্কুল, স্কুলে যায়। হি হিমসেলফ, সে নিজেই, হিটস সামওয়ান, সবাইকে মারে, অর্থাৎ নিজেই, এরকম। যদি বলতে আই ইট রাইস, আমি ভাত খাই, আর যখন বলবো আই মাই সেলফ ইট রাইস, আমি নিজেই ভাত খাই, জাস্ট এরকম একটু জোর প্রদান করতে ব্যবহার হয়। আর একটা ব্যবহার হলো নিজের কাজ নিজে করতে। নিজের কাজ নিজে করতে বলতে এমন সেন্টেন্স, যে সেন্টেন্সে ধরো তুমি ফুটবল খেলবা, তুমি ক্রিকেট খেলবা, তুমি ক্যারাম খেলবা, এটার জন্য আর একটা প্রতিপক্ষ দরকার, কিন্তু তুমি একাই ঘুরে ফিরে খেলতেছো, বল তুমি দেয়ালে মারতেছো, বল ফেরত আসতেছে আবার খেলতেছো, ক্রিকেটের বল তুমি ঝুলাই খেলতেছো, মানে ফেরত আসতেছে আবার খেলতেছো, লোক প্রয়োজন নেই, এমন ক্ষেত্রে তুমি নিজের কাজ নিজে করতে তুমি এটা ব্যবহার করতে পারো, তবে বাই দেয়া, যেমন আই প্লে ফুটবল বাই মাইসেলফ, এই ক্যাটাগরি সেন্টেন্সে তুমি দিতে পারো হি প্লেস ফুটবল বাই হিমসেলফ, দে প্লেস ফুটবল, দে প্লে ফুটবল বাই দেমসেলফ, হি প্লেস ফুটবল বাই হিমসেলফ, শি ধরো ইটস রাইস বাই হিমসেলফ, সে নিজের দ্বারাই নিজে ভাত খাচ্ছে, মানে কেউ খাওয়াচ্ছে না, এরকম এরকম ক্যাটাগরি ছিল নিজের দ্বারাই নিজে কাজ করার অর্থে ব্যবহার হয়। এরকম সকল সেন্টেন্সে তুমি কী করতে পারো, নিজের কাজ নিজে করতে রিফ্লেক্সিভ ব্যবহার করতে পারো, সেটা বাই দিয়ে ব্যবহার হবে। আর একটা ব্যাপার আসবে হলো সাবজেক্ট আর অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট কী অর্থে ব্যবহার হয়, এমন কিছু আছে না যেটা তুমি যেই কাজটা করবে সেটার ফল তোমার নিজেরই ভোগ করতে হবে। যেমন তুমি, তারা নিজেরাই মারামারি করতেছে, সেখানে ফল সে ভোগ করতেছে, নিজেরাই মারামারি মানে ব্যথা পাচ্ছে, তুমি আয়নার দিকে তাকাচ্ছ, তুমি নিজেই নিজেকে দেখতেছো, তুমি নিজের থাপড় দিচ্ছ, তোমার নিজের ব্যথা নিজে পাচ্ছ, এরকম সেন্টেন্সটায় সাবজেক্টের অবজেক্ট একই হবে, মানে নিজের ফল নিজে ভোগ করবে। আই লুক অ্যাট মাইসেলফ, আমি নিজে নিজেকে দেখি, এরকম সেন্টেন্সে হইতে পারে। শি ব্লেমস হারসেলফ, সে নিজেই নিজেরা দোষ দিচ্ছে। তো এই ক্যাটাগরিতে এই প্রোনাউনগুলো এই বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তাহলে এটা কি জোর প্রদান করতে কি আই এর পর বা সাবজেক্টের পর বা উই এর পর বা দেয়ার পর নিজেরা রিফ্লেক্সিভ ফর্ম ব্যবহার, দে দেমসেলফ, এরকম তারা নিজেরাই, হি হিমসেলফ, সে নিজেই, আই মাইসেলফ, আমি নিজেই, এই ক্যাটাগরিতে সেন্টেন্স। নিজের কাজ নিজে করতে কি আই প্লে ফুটবল বাই মাইসেলফ, বাই দিয়ে ব্যবহার, বাই মাইসেলফ, অম মাইসেলফ, তমুক মাইসেলফ, বাই, সব বাই ইউজ করতে হবে। আর সাবজেক্ট অবজেক্ট কি একই ফল নিজেই ভোগ করবে, যেমন হি লুকস অ্যাট হিমসেলফ, সে নিজে নিজের দেখে, সে হি ব্লেমস, মানে কিছু আমরা ভুল করি, ভুল করার পর নিজের দোষ দেই, এরকম ক্যাটাগরি সেন্টেন্স। হি ব্লেমস হিমসেলফ, সে নিজেই নিজের দোষ দিচ্ছে, এই ক্যাটাগরি সেন্টেন্সে প্রোনাউন। এই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ভার্বের আগে ব্যবহার হয়, অবজেক্টিভ ফর্ম ভার্বের আগে পরে ব্যবহার হয়। আর সকল প্রকার নাউন, তোমাকে আমি আগে যে নাউনগুলো শেখাইছি, এই 5 প্রকার নাউন শুধু ওই করে না, হাজার হাজার নাউন আছে, ওই নাউন সবসময় সাবজেক্ট হিসাবে ব্যবহার হইতে পারে, অবজেক্ট হিসাবে ব্যবহার হইতে পারে।
ভার্বের আগে ব্যবহার হলে সাবজেক্ট, ভার্বের পরে ব্যবহার হলে অবজেক্ট। এখন আমি তোমাদের দেখাবো, যেহেতু অবজেক্টের পর এখন আমি তোমাদের দেখাবো কমপ্লিমেন্ট কি, এক্সটেনশন কি, এবং তার পরবর্তীতে আমি তোমাকে ভার্ব ক্লিয়ার করব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি তোমাদের দেখাবো অবজেক্ট চেনার উপায়, কমপ্লিমেন্ট কি আর এক্সটেনশন কি। দেখো, অবজেক্ট তো আমি তোমাকে আগেই বলেছি যে অবজেক্ট নাউন অথবা প্রোনাউন হবে। আমি তোমাকে 5 প্রকার নাউনের আলোচনা করেছি, আমি তোমাকে প্রোনাউনের আলোচনা করেছি যে এখান থেকে অবজেক্ট। তবে অবজেক্ট চেনার জন্য আরেকটা ব্যাপার হলো ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। যদি প্রশ্ন করার পর অ্যান্সার পাওয়া যায় সেটা হয় অবজেক্ট। যেমন হি ইটস রাইস, ইজ রাইস, এটার উপর প্রশ্ন করতে, কি খায়, কাকে খায়, কি করে, কাকে করে, কি দেখে, কাকে দেখে, কোথায় যায়, কাকে যায়, কাকে পছন্দ করে, কি পছন্দ করে। এরকম প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। যেমন বলি হি ইটস রাইস, সে ভাত খায়, কি খায়, এই যে প্রশ্ন করলাম কি খায়, ভাত, অ্যান্সার আছে, তাহলে এটা অবজেক্ট। যদি বলি হি লাইকস মি, কি পছন্দ করে, আমাকে, মি, ওই যে অবজেক্ট। আই গিভ হিম এ ম্যাঙ্গো, কি দেই, গিভ মানে দেয়া, ওটার উপর ভার্বকে প্রশ্ন করে কি দেই, ম্যাঙ্গো দেই, ম্যাঙ্গোটা অবজেক্ট। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সরাসরি সেটা অবজেক্ট। আবার অবজেক্ট ভার্বের পরে ডিরেক্টলি ব্যবহার হয়, কোনো প্রিপোজিশন দিয়ে ব্যবহার হয় না, সেটা হলো অবজেক্ট। যেমন হি গিভস মি এ ম্যাঙ্গো, ওই এ ম্যাঙ্গো দেখো এখানে কোনো মি, হি গিভস ভার্বের পরে কোনো প্রিপোজিশন নাই, ডিরেক্ট নাউন, ওই যে প্রপার নাউন কমন নাউন ওইখান থেকে নাউন, তাই সরাসরি ডিরেক্টলি ব্যবহার হচ্ছে, এটাও কি অবজেক্ট। এখন কি কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট আমরা বলছিলাম যে একই জিনিস বা বর্ণনা। যেমন আমি বলি যে হি ইজ এ বয়, দেখো বয় আর হি কি একই জিনিস না, হ্যাঁ বয় আর হি একই জিনিস, একই জিনিস হলে সেটা কি কমপ্লিমেন্ট। তারপর যদি বলি হি ইজ নাইস, সে সুন্দর, এই হি আর নাইস কি আলাদা জিনিস না, একই জিনিসের বর্ণনা, একই জিনিসের বর্ণনা হলে সেটা হয় কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট আর অবজেক্ট তুমি কেন চিনবো, যখন অ্যাক্টিভ প্যাসিভ করতে যাবে তখন তোমাকে অবজেক্ট সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট অবজেক্ট করতে হবে, ওইখানে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন নিয়ে আসলে সেন্টেন্স ক্রস। তো এর জন্য তোমাকে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশনের পার্থক্য বুঝতে পারে। যদি বলি ইট ইজ এ পেন, ইট আর পেন আলাদা জিনিস, ইট ইজ এ পেন এটা হয় একটা কলম, কলম কিটা, এটা, এটা কি কলম, একই জিনিস। যদি বলি যে ইট ইজ আ পেন, দেখো এই পেনকে এই ইটটাকে, এই যে ইটটাকে পেন, পেনটাকে এই ইট, একই জিনিসের বর্ণনা, একই জিনিস, একই জিনিস হলে বা একই জিনিসের বর্ণনা হলে সেটাকে বলে কমপ্লিমেন্ট। যেমন আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়, আই আর বয় কি আলাদা জিনিস না, একই জিনিস, কমপ্লিমেন্ট। তারপরে ইট ইজ এ চেয়ার, চেয়ার আর ইট কি একই জিনিস, একই জিনিস হলে সেটার বলে কমপ্লিমেন্ট। হানি টেস্টেড সুইট, মধু খাইতে মিষ্টি, মধু কেমন, মিষ্টি, মিষ্টিকে মধু, একই জিনিস, একই জিনিস হলে সেটার বলে কমপ্লিমেন্ট। আর এটা কি এক্সটেনশন, এক্সটেনশন মানে বাকি অংশ প্রিপোজিশন দিয়ে শুরু হয়। আমি যদি একটা এক্সাম্পল দেই, হি গোস টু স্কুল, দেখো এই যে টু একটা প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে একটা জায়গা বোঝাচ্ছে, স্কুল যাচ্ছে, সেটা হলো তোমার এক্সটেনশন। দেখো এক্সটেনশন, দেখো হি আর স্কুল একই জিনিস না, যদি একই হইতো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। গো মানে যাওয়া, কি যায়, কাকে যায়, কি যায়, কাকে যায়, উত্তর নাই, কোথায় যায় উত্তর আছে, কিন্তু আমরা কি কোথায় দিয়ে প্রশ্ন করলে হবে না, কোথায় দিয়ে প্রশ্ন করলে হবে না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তার মানে অবজেক্ট হইলো না, কমপ্লিমেন্ট হইলো না, সেটা কি এক্সটেনশন। আবার কি দিয়ে শুরু হয়েছে, আবার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। তার মানে এই তো মূলত অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশনের পার্থক্য। এখন অনেকে বলে যে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন একই জিনিস, আসলে একই জিনিসটা তিন রকমের জিনিস, তিনটার সংজ্ঞা আছে। তো আমি আশা করছি বুঝতে পারছো অবজেক্ট ভার্ব কি বা কাকে দিয়ে প্রশ্ন হয়, এরা নাউন বা প্রোনাউন থেকে আসে। কমপ্লিমেন্ট হচ্ছে একই জিনিসের বর্ণনা বা একই জিনিসের রূপ বা একই জিনিস। এক্সটেনশন হচ্ছে বাকি অংশ, যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে সেটা কমপ্লিমেন্ট হবে না, এক্সটেনশন অবজেক্টও হবে না, বাকিটা থাকবে এক্সটেনশন। তো আমাদের অবজেক্টের পার্ট শেষ, কমপ্লিমেন্টের পার্ট শেষ, অবজেক্টের পার্ট সাবজেক্ট শেষ, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন। এখন আমি তোমাদেরকে বোঝাবো ভার্ব, ভার্বটা একবারে টু বি ভার্ব দিয়ে কীভাবে টেন্স করো বা কীভাবে সেই সমস্ত ভার্ব একবারে ভার্বের লিস্টের ভিতর তোমার নিয়ে আসবো। এখন ভার্ব, জাস্ট ওয়েট। হ্যালো ভিউয়ার্স, এখন আমি তোমাদের দেখাবো ভার্ব। এখন ভার্ব মূলত দুই প্রকার, একটা হলো মেইন ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কি, প্রধান ভার্ব। প্রধান ভার্ব কারা, যে ভার্বের অর্থ দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়বে চড়বে বা চিন্তা মস্তিষ্কর একটা মানে পরিবর্তন আসবে এমন অর্থপূর্ণ ওয়ার্ডে বলে ভার্ব। যেমন গো, গো মানে কি যাওয়া, যাইতে গেলে তোমার পাও কাজ করবে। থিঙ্ক, থিঙ্ক মানে কি চিন্তা করা, চিন্তা করলে তোমার মস্তিষ্ক কাজ করবে। টেক, টেক মানে নেয়া, নিতে গেলে হাত কাজ করবে। রাইট, রাইট মানে লেখা, লিখতে গেলে হাত কাজ করবে, এরকম। অর্থাৎ ইট মানে কি খাওয়া, খাইতে গেলে মুখ কাজ করবে। অর্থাৎ যে অর্থপূর্ণ ওয়ার্ডে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়বে চড়বে এমন কোনো অর্থ বোঝায় সেটাকে বলে মেইন ভার্ব। আর মেইন ভার্ব বাদে আর বাকি ভার্ব আছে, সেটা হলো সাহায্যকারী ভার্ব বা টু বি ভার্ব। এটা হলো এই ভার্বটা বলে অক্সিলারি ভার্ব।
অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বলতে সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্বটা আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, আর একটা টু ডু ভার্ব ব্যবহার হয়েছে, টু ডু ভার্ব। টু ডু ভার্ব, টু ডু ভার্ব হলো ডু, ডিড, ডাজ, এই 3টা। এখন টু ভার্ব কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো হলো টু ভার্ব। এর সঙ্গে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। টু হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলোর সাথে ভার্বের ভিতরি হয়। ভিতরি কি? ভিতরি হলো এরকম, যেমন গো, ওয়েন্ট, গন। এই যে হলো V1, V2, V3। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর মডাল প্লাস V1, মডাল কি? শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো মডাল। আর টু ডু ভার্ব হলো ডু, ডিড, ডাজ, এগুলো। এখন আমি এতগুলো ভার্ব, টু বি ভার্ব একবার লেখছি কি? দেখো, এই ভার্বের সাথে আইএনজি হয়, এরা বোঝায় চলমান। টু বি ভার্বরে বলে চলমান। আইএনজি কি? অ্যামিজারের সাথে আইএনজি, আমি পড়তেছি, আমি লিখতেছি, অ্যামিজার বর্তমানে আইএনজি। আমি পড়তেছিলাম, আমি খাইতেছিলাম, ওয়াজার প্লাস আইএনজি। আমি ভবিষ্যতে খাইতে থাকবো, পড়তে তালে থাকবো, চলতে তালে থাকবো, শ্যাল বি প্লাস উইল বি প্লাস আইএনজি। আবার এইটাও চলমান, এটা হলো সময় ছাড়া, যে আমি খাইতেছি, আর এইটা চলবে আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। আমি সকাল থেকে পড়ালেখা করতেছি, আমি ছোটোকাল থেকে রাজবাড়ি বসবাস করতেছি, এটা পাস্টের, ওইটা ফিউচারের। আর হ্যাভ, টু হ্যাভ ভার্ব প্লাস ভিতরে কি? এটা কাজ শেষ ফলাফল আছে। কাজ শেষ ফলাফল কি? যেমন বৃষ্টি থেমে গেছে কিন্তু মাটি ভিজে আছে, আমি ভাত খাইছি, পেট ভরা আছে, কলম কিনেছি, কলম আছে, এরকম ভার্ব বোঝাতে হ্যাভ প্লাস ভিতরে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি কিন্তু পেট ভরা আছে। আই হ্যাভ ব্রট এ পেন, আমি একটা কলম কিনেছি, কলমটা আমার কাছে আছে। হ্যাডের অতীতের, ফিউচারের হলো তোমার ভবিষ্যতে। এইটা হলো প্রেজেন্টের, এইটা হলো পাস্টের, এটা হলো ফিউচারের। এটা হলো প্রেজেন্ট, এটা মুছে তুমি তো মেইন ভার্ব বুঝতেই পারবা। এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, আর এটা হলো ফিউচার। একদম সিরিয়াল মতো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো বর্তমানে বোঝাইতে, বর্তমানে যদি চলমান বোঝাও, অ্যামিজার প্লাস আইএনজি। অতীতে চলমান, ওয়াজার প্লাস আইএনজি। ভবিষ্যতে চলতে তাহলে থাকবে শ্যাল বি, উইল বি প্লাস আইএনজি। এটা হলো সময় ছাড়া। আর যদি সময় নিয়ে চালাইতে চাও, যে আমি বর্তমানে খাইতেছি 2 ঘন্টা ধরে, আমি সকাল থেকে পড়তেছি, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি। অতীতে হ্যাড বিন প্লাস আইএনজি। ফিউচারে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। যে আমি 5 ঘন্টা ধরে খেলতে থাকবো, 6 ঘন্টা ধরে চলতে থাকবো। 2010 সাল থেকে, 2030 সাল থেকে আমি ঢাকা থাকতে তাহলে থাকবো, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস আইএনজি। টু হ্যাভ ভার্ব প্লাস ভিতরি কি? হ্যাভ প্লাস ভিতরি, কাজ শেষ ফলাফল আছে। মানে কাজ শেষ ফলাফল, আমি কলমটা কিনেছি, বর্তমানে কলম কিনেছি, কলম আছে, হ্যাভ প্লাস ভিতরি। আমি ভাত খেয়েছি, পেট ভরেছে, হ্যাভ প্লাস ভিতরি। লাইটটা ফেটে গেছে, কাজ এখনো পড়ে রয়েছে। লাইট ভেঙে গেছে, কাজ পড়ে রয়েছে, হ্যাভ প্লাস ভিতরি। মোবাইল নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্টর সিমটম এখন আছে, হ্যাভ প্লাস ভিতরি। অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওই অ্যাক্সিডেন্ট শেষ কিন্তু ওই গাড়িগুলো ভাঙা আছে, হ্যাভ প্লাস ভিতরি। অতীতে হলে হ্যাড, ভবিষ্যতে গাড়িটা ভাঙবে, ফিউচারে হ্যাভ প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভিতরি। ভিতরি কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এইগুলো কি? মডাল। মডাল দিয়ে এইগুলা যে অর্থ প্রকাশ করতে পারে না, মেইন ভার্ব যে অর্থ প্রকাশ করতে পারে না, এই মডালগুলো সেই অর্থ প্রকাশ করে। এইগুলো এইগুলোর পরে বিয়ন ইউজ করতে হয়। যেমন শ্যাল ভবিষ্যতে বউ অর্থে প্রকাশ করে, শুড উচিত অর্থে, উইল ভবিষ্যতে বউ অর্থে, উড অনুরোধ বোঝাতে, ক্যান পারি, কুড হলো অতীতে পারতাম, মে হতে পারে, মাইট হলো অতীতে হতে পারতো, মাস্ট অবশ্যই করা উচিত, নিড হলো প্রয়োজন, নিড টু, ডেয়ার টু, এইগুলো দিয়ে তোমার ভার্ব। তো এই ছিল বেসিক সেন্টেন্স প্যাটার্ন। যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন কোনটার উপর কোনটা ডিপেন্ড করে, কোনটার পরে কোনটা ব্যবহার হয়, কি দিয়ে হয়, কোনটা হয়, নাউন কারা, নাউনগুলো কীভাবে ব্যবহার হয়, ভার্ব কারা, ভার্বগুলো কী ব্যবহার হয়, অবজেক্ট জিনিসটা কি, কমপ্লিমেন্ট জিনিসটা কি, এক্সটেনশন জিনিসটা কি, কীভাবে ব্যবহার হয়, এই সমস্ত বিষয় নিয়েই ছিল কি বেসিক সেন্টেন্স প্যাটার্ন। আর এটা যদি তুমি আয়ত্ত করতে পারো, আমি তোমাকে প্রথমেই দেখিয়েছি যে কোনো গ্রামার, কোনো রুলস নাই, এই সেন্টেন্সের পারই ডিপেন্ড করে ওরা একটা গ্রামার তৈরি করছে। আর সেগুলো আমরা এতগুলো রুলস পড়ি, কিন্তু আমরা কখনো বুঝি না যে এই রুলসটা আমি এইখানে কাজে লাগাই, এটা কোন পার্টস অফ স্পিচ। সেন্টেন্স তো পার্টস অফ স্পিচ ছাড়া তৈরি হইতে পারে না, কোনো সেন্টেন্সই পার্টস অফ স্পিচ ছাড়া তৈরি হইতে পারবে না। তো তোমাকে বুঝতে হবে যে কোন পার্টস অফ স্পিচ, সেটা ধরতে পারলে কোনটা কোন পার্টস অফ স্পিচ পরে কিসে হয়, কোন পার্টস অফ স্পিচ পরে কোন পার্টস অফ স্পিচ হয়, এটা বুঝতে পারলে তোমার গ্রামারটা আমার কিছু নয়, তুমি এমনিতেই পারবে। ওই রুলসটা মুখস্থ করে তুমি চেনো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটার পরে কোনটা ব্যবহার হয়, কিসের পরে কিসের ব্যবহার হয়, এই সেন্টেন্স প্যাটার্নটা বোঝো, যেটাই বেসিক সেন্টেন্স প্যাটার্ন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং এটা ভালো মতো নোট করে এবং বুঝতে শেখো যে কোনটার পরে কোন পার্টস অফ স্পিচ। এবং আমি এই সেন্টেন্স প্যাটার্নের উপর ডিপেন্ড করে আরও বাকি গ্রামার, রুল ছাড়া, গ্রামার ছাড়া কীভাবে সলভ করা যায় আমি তোমাকে দেখাবো। তো আজকের মতন এখানে বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কীভাবে তুমি গ্রামার সলভ করবা।